সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের পরবর্তী সময়ে অনেক বিশ্লেষক বলেছেন যে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ব্যবস্থা একটি গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন ঘটনাকে তারা সামনে এনেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল হামাস ও হিজবুল্লাহকে পরাজিত করার ইসরায়েলি দাবি, লেবানন ও সিরিয়ার নতুন ভূখণ্ড দখল, ইরানের এই অঞ্চল থেকে আপাতত সরে আসা এবং সিরিয়ায় আসাদের পতনের ফলে তুরস্কের অবস্থানের উন্নতি। কিন্তু আসলে কি বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল বলে পরিচিত মধ্যপ্রাচ্যে বড় কোনো পরিবর্তন আসতে যাচ্ছে? বিস্তারিত হাসনাইন সাকিবের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে, আর সুপার পাওয়ার দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসির ক্ষেত্রেও পরিবর্তন এসেছে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের কারণে। ওয়াশিংটন এবং ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্যের প্রতিটি ইস্যুতে পূর্ববর্তী প্রেসিডেন্টের কৌশল থেকে সরে এসেছে। এমনকি যুক্তরাষ্ট্রের কয়েক দশকের অবস্থান থেকেও বেরিয়ে এসে প্রেসিডেন্ট ট্রাম্প কিছু সিদ্ধান্ত নিয়েছেন। প্রশ্ন হল, এই পরিবর্তনগুলো কি সত্যি মধ্যপ্রাচ্যের জন্য কোনো মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? বিশ্লেষকরা যেসব পরিবর্তনকে খুব বড় করে দেখছেন সেগুলো যে একদম নজিরবিহীন বা আগে কখনোই ঘটেনি এমন কিন্তু নয়। বিশেষ করে ইসরায়েলের সাম্প্রতিক অগ্রগতির দিক থেকে গাজা ও লেবাননে ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির সংখ্যা ও মাত্রা নতুন হতে পারে, কিন্তু ইসরায়েলের দিক থেকে চিন্তা করলে এই ধরনের বর্বর ও মানবতা বিরোধী কৌশল তাদের জন্য নতুন কিছু নয়। হামাস ও হিজবুল্লাহ অনেকাংশে 1970 ও 80-এর দশকে ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলওর অবস্থানে চলে গেছে। ওই সময়গুলোতে ইসরায়েলি সামরিক হস্তক্ষেপ এবং পরবর্তীতে দখলদারিত্ব নীতি সম্প্রসারণের মাধ্যমে পিএলওকে ধ্বংস করতে চেয়েছিল। এবার তারা হামাস ও হিজবুল্লাহকেও সেভাবেই ধ্বংস করতে চাইছে। 80-এর দশকেও এখনকার মতোই ইসরায়েলের যুদ্ধের লক্ষ্য ছিল শত্রুকে ধ্বংস করা এবং একটি বাফার জোন দখল করে নেওয়া। কিন্তু ইসরায়েল পিএলওকে লেবানন থেকে সরিয়ে দিতে সক্ষম হলেও 1982 সালের যুদ্ধ নতুন করে হিজবুল্লাহ নামক আরেক প্রতিরোধ সংগঠনের জন্ম দেয়। হিজবুল্লাহ পিএলওর চেয়ে শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়, ফলে ইসরায়েল যেভাবে নিরাপদ থাকতে চেয়েছিল বাস্তবে তা হয়নি। পুরো লেভান্ট অঞ্চলে ইসরায়েল যেভাবে আধিপত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল তাও তারা করতে পারেনি, বরং ইসরায়েলি আঞ্চলিক আধিপত্যের যুগ শুরু হবার পরিবর্তে 1980-এর দশকে ইসরায়েল একটি দীর্ঘস্থায়ী দখলদারিত্বে জড়িয়ে পড়ে, যার ফলে শেষ পর্যন্ত ইসরায়েল পিছু হটতে এবং আপোস করতে বাধ্য হয়। সময়ের জেরে পরিবর্তন হয় ঠিকই, কিন্তু ইসরায়েলের এই ব্যর্থতাগুলো ইসরায়েলের সীমিত সক্ষমতা প্রকাশ করে। বিশেষ করে সৈন্য সংখ্যার দিক থেকে অনেকগুলো প্রশ্ন সামনে চলে আসে। ইসরায়েলের হয়তো সামরিক শ্রেষ্ঠত্ব আছে, কিন্তু শুধুমাত্র এই শ্রেষ্ঠত্ব দিয়ে ইসরায়েল কি আদৌ পুরো অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে? তাছাড়া ইসরায়েল যে সফল হয়নি তাও পরিষ্কার, হামাসকে নির্মূল করতে পারেনি তারা। যে হামাসকে নির্মূল করার অজুহাতে টানা 15 মাস ইসরায়েল যুদ্ধ করল, সেই হামাসের সাথেই এখন তারা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে। সেই সাথে হামাসের হাতে থাকা জিম্মিদেরও ইসরায়েল মুক্ত করতে পারেনি। ইসরায়েলের জন্য আরেকটি পরিতাপের বিষয় হল যে হামাস ও হিজবুল্লাহর ওপর এতটা চড়াও হওয়ার পরও ইসরায়েলের মূল প্রতিপক্ষ ইরান দুর্বল হয়েছে, কিন্তু পরাজিত হয়নি মোটেও। ইরান পিছু হটছে এমন ধারণা পোষণ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। ইরান অবশ্য একটি বড় ধাক্কা খেয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে এর সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে যে ইরানের সক্ষমতা তৈরি হয়েছে ইসরায়েলকে মোকাবেলা করার। বেশ কিছু সমর খাতে ইরানের কিছু দুর্বলতা হয়তো প্রকাশিত হয়েছে, কিন্তু তাই বলে ইরান পরাজিত বা নিশ্চিহ্ন হওয়ার মতো কোনো অবস্থানে নেই। ইরান এখনও ইরাকে একটি গুরুত্বপূর্ণ উপস্থিতি বজায় রেখেছে এবং ইয়েমেনে এর হুথি মিত্ররা সংঘাত থেকে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে এসেছে। যদিও পশ্চিমাদের সাধারণ ধারণা হল হামাস ও হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে, কিন্তু বাস্তবে তারা এখনও পুরোদমে সক্রিয় রয়েছে। আর তেহরান এখনও সিরিয়ার বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত, যা ভবিষ্যতে ব্যবহার করা যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক অবস্থানও অতীতের তুলনায় খুব বেশি ভিন্ন নয়।
ট্রাম্পের দুটি প্রধান নীতি ইসরায়েলের প্রতি শক্তিশালী সমর্থন এবং ইরানের ওপরে নিষেধাজ্ঞা বৃদ্ধি তার বেশিরভাগ পূর্বসূরিরই অনুসৃত কৌশল। ট্রাম্প নিজেও তার প্রথম মেয়াদে এই নীতি অনুসরণ করেছেন, তবে এবার ট্রাম্প একটু ভিন্ন পথে হাঁটতে চাইছেন। ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণে নেয়ার ইচ্ছা অবশ্যই নতুন, তবে এটি আদৌ একটি বাস্তব পরিকল্পনা নাকি হামাস ও আরব নেতাদের ওপর চাপ প্রয়োগের একটি কৌশল তা এখনও পরিষ্কার নয়। তাছাড়া সর্বশেষ ট্রাম্প বলেছেন গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনা থেকে তিনি সরে এসেছেন। ইসরায়েল ও ইরানের বাইরে ট্রাম্পের আগ্রহ মধ্যপ্রাচ্যের বাইরের ইস্যুতে বরং বেশি। তবে সাম্প্রতিক কিছু পরিবর্তন মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ রূপান্তর আনতে পারে। আসাদ সরকার পতন হওয়ায় সিরিয়ায় একটি ব্যাপক পরিবর্তন চলে আসতে পারে। এর আগে ইরাকে দেখা গেছে যে 2003 সালে সাদ্দাম হোসেনের পতনের পর দেশটিতে ব্যাপক পরিবর্তন এসেছিল। এমনকি ইরাকের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতি পুরোপুরি পাল্টে গিয়েছিল। সিরিয়ার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘর্ষ দেখিয়েছে যে দেশটি আবারও সহিংসতায় নিমজ্জিত হতে পারে। ফলে একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সিরিয়ার আশা হুমকির মুখে পড়েছে। বিশেষ করে আলাউইদের যেভাবে সেনারা হত্যা করেছে তা বিশ্ব মোড়লদের সিরিয়া নিয়ে নতুন করে উদ্বিগ্ন করে তুলেছে। একইভাবে হিজবুল্লাহর দুর্বলতা লেবাননের রাজনীতিতে পরিবর্তন আনতে পারে। লেবানন ইতিমধ্যে 2 বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থা ভেঙে একটি নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে সক্ষম হয়েছে। নতুন প্রশাসন গত দশকের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থবিরতা থেকে লেবাননকে বের করে আনার চেষ্টা করছে। তবে সিরিয়ার মতো লেবাননের ভবিষ্যৎ নিয়ে এখনও কিছু বলা কঠিন। তাছাড়া নতুন বাস্তবতার আলোকে মধ্যপ্রাচ্যের দেশগুলো খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছেন। সিরিয়ার তুরস্কের মিত্র পরিণত হওয়া এবং সম্ভাব্য তুর্কি সামরিক ঘাঁটি স্থাপনের আলোচনা আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই ফলাফল আঙ্কারাকে লেভান্ট অঞ্চলে একটি দৃঢ় অবস্থান দেবে। তবে তেমনটা হলে ইসরায়েল ও তুরস্কের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়ে যেতে পারে। তবে তুরস্কের এই অগ্রগতিগুলোর কোনোটি আকস্মিকভাবে ঘটেনি। 2002 সালে একে পার্টি ক্ষমতায় আসার পর থেকেই তুরস্কের আঞ্চলিক প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে কাতার, লিবিয়া, সোমালিয়া, উত্তর ইরাক এবং উত্তর সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি রয়েছে। দামেস্কে প্রতিদ্বন্দ্বী থেকে মিত্রে পরিণত করা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে এটি তুরস্কের বিদ্যমান কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করলেও আহামরি নতুন কিছু সৃষ্টি করে না। এর পাশাপাশি সিরিয়ার কুর্দি গোষ্ঠী এসডিএফ এবং দামেস্কের নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ শারার মধ্যে কুর্দি বাহিনীকে সিরিয়ার জাতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার চুক্তি, পাশাপাশি কারাবন্দী পিকেকে নেতা আবদুল্লাহ ওজালানের তুরস্কের বিরুদ্ধে 40 বছরের যুদ্ধে ইতি টানার মধ্য দিয়ে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। তবে এই পদক্ষেপগুলো ঘোষণার পর্যায়ে পার করে বাস্তবে রূপ নেবে কিনা তা এখনও অনিশ্চিত। প্রশ্ন হলো, এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের জন্য একটি নতুন ব্যবস্থা গঠন করছে কি? প্রয়াত অধ্যাপক ফ্রেড হ্যালিডে একবার বলেছিলেন, প্রতি দশকে একবার এমন একটি ঘটনা ঘটে যা এই অঞ্চলের ভূ রাজনীতিকে নাড়িয়ে দেয়, যার ফলে বিশ্লেষকরা একটি নতুন যুগের ঘোষণা দেন। 2011 থেকে আরব বসন্ত, 2001 সালে শুরু হওয়া ওয়ার অন টেরর, 1991 সালের উপসাগরীয় যুদ্ধ এবং 1979 সালের ইরানি বিপ্লব সহ সবকিছুই গুরুত্বপূর্ণ আঞ্চলিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল। তবে হ্যালিডে একই সঙ্গে সতর্ক করে বলেছিলেন যে এই ঘটনাগুলোর ফলে কিছু শক্তির উত্থান পতন ঘটলেও পরিবর্তনের চেয়ে ধারাবাহিকতা রক্ষা করার ক্ষেত্রেই বেশি দৃষ্টান্ত দেখা গেছে। এটা ঠিকই হতে পারে যে আজকের পরিবর্তনগুলোর প্রভাব হয়তো দীর্ঘমেয়াদে ততটা থাকবে না। গাজার যুদ্ধ এবং পরবর্তী পরিস্থিতিতে লেবানন ও সিরিয়ায় ইসরায়েল ও তুরস্কের অবস্থানকে শক্তিশালী করেছে, অন্যদিকে ইরান ও তার মিত্রদের দুর্বল করেছে। একই সঙ্গে ট্রাম্পের প্রত্যাবর্তন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের আরও ঘনিষ্ঠ করেছে এবং ইরানের বিরুদ্ধে তার অবস্থান আরও কঠোর হয়েছে। তবে এই পরিবর্তনগুলোকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়। উপসাগরীয় দেশগুলো এবং মিশর সহ বেশিরভাগ আঞ্চলিক শক্তি নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে বাধ্য হয়েছে, কিন্তু তাদের মৌলিক নীতিগুলোতে বড় ধরনের পরিবর্তন আসেনি। ইসরায়েল অতীতে তার সামরিক শক্তিতে আঞ্চলিক প্রভাব বৃদ্ধির জন্য ব্যবহার করতে চেয়েছে, কিন্তু এক্ষেত্রেও ইসরায়েলের সফলতা আহামরি নয়।
তুরস্ক এই ক্ষেত্রে তাদের কর্মকাণ্ড বিস্তৃত করছে, তবে তা আকস্মিক কিছু নয়, বরং সবকিছুই ধাপে ধাপে ঘটছে। অন্যদিকে ইরান দুর্বল হয়েছে, তবে এখনও পুরোপুরি পরাজিত হয়নি। অঞ্চলটি নিঃসন্দেহে অস্থিরতায় কেঁপে উঠেছে। তাই বলে ইরানের বড় কোনো বিপর্যয় ঘটেছে এমনটা বলা যাবে না। দীর্ঘমেয়াদে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যের বাইরের ঘটনাগুলো। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতিক্রিয়ার উপরও অনেক কিছু নির্ভর করছে। যদি মার্কিন ইউরোপীয় জোটের পুনর্বিন্যাস ঘটে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে রাশিয়া যদি আবারও প্রভাব নিয়ে ফিরতে পারে, তাহলে এর প্রভাব মধ্যপ্রাচ্যের ওপরও পড়তে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।